ভুলে গেছি। তো ঠিক আছে, এই বিষয়টা ফটোশপ হচ্ছে, তাহলে আমি একটু রিভিউ করি। ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার, যেটা আমরা প্রথমেই করব আমাদের কোর্সটাতে। 1 নাম্বার 2 নাম্বার ক্লাসে এভাবে আগাতে থাকবে এবং প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে আপনাদের হোমওয়ার্ক থাকবে, এগুলোকে অবশ্যই কমপ্লিট করতে হবে। পাশাপাশি আমি বাড়তিও কিছু কাজ দেবো, সেগুলোকে কমপ্লিট করতে হবে, মানে প্রত্যেকটা বিষয় আপনার ক্লিয়ার হবে। আর পাশাপাশি মার্কেট প্লেসের ক্লাস আছে, 10 নাম্বার ক্লাসে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে 15-16 নাম্বার ক্লাসে মার্কেট প্লেস ফাইবার নিয়ে কথা বলবো। তারপরে ফটোশপ আছে, আর ফটোশপ হচ্ছে রাস্টার বেস সফটওয়্যার, যেটাতে আপনার রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করা হয়। এবং ফটোশপ মাত্র একমাত্র সফটওয়্যার যেখানে আপনি রাস্টার এবং ভেক্টর দুই ধরনেরই কাজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো চলেন এবার আমরা একটু কথা বলি গ্রাফিক্স জিনিসটা কি সেটা নিয়ে। তো গ্রাফিক্স জিনিসটা কি সেটা নিয়ে যদি আমরা কথা বলতে যাই, সেখানে বলতে গেলে গ্রাফিক্স এর আমরা দুইটা বিষয় পাই। একটা হচ্ছে আচ্ছা না, সমস্যা করে না। কালারটা চেঞ্জ করে নিতে হবে। ও ভ্যানিশিং পয়েন্ট। আচ্ছা, আমি নতুন করে একটা নিয়ে আসি, একটু ঝামেলা হয়ে গেছে। এটাকে শেয়ার চেঞ্জ করে আবার নতুন করে এটা নিয়ে আসি, নিয়ে আসলে ঝামেলাটা হবে না। গ্রাফিক গ্রাফিক্স ডিজাইন, তো এই দুইটা যে ওয়ার্ড গ্রাফিক ডিজাইন আমাদের যে কোর্সটা, তার ভিতরে যে দুইটা ওয়ার্ডের, এখান থেকে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এই দুটাকে আপনাদের আগে বুঝতে হবে। এখানে অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি একটু সফটওয়্যার ওপেন করি ফাইনালি, নাহলে এখানে ট্যাবে একটু ঝামেলা করতেছে, ট্যাবটা বাদ দিয়ে দিই। সফটওয়্যার ওপেন করে দিই, তাহলে আমাদের ঝামেলা হবে না। ফটোশপ, ফটোশপ। আচ্ছা, এখানে আমাদের আর ওই ঝামেলাটা হবে না, ওই ট্যাবে একটু ঝামেলা করতেছিল। তো আমরা দেখেন এখানে দুইটা বিষয় নিয়ে কথা বলবো, একটা হচ্ছে গ্রাফিক আর একটা হচ্ছে ডিজাইন। এই দুইটা বিষয় আপনি একটু খেয়াল করবেন। এই দুইটা বিষয় খেয়াল করলে যেটা বুঝতে পারবেন সেটা হচ্ছে গ্রাফিক্স একটা আর একটা হচ্ছে ডিজাইন। এখন আমরা গ্রাফিক ডিজাইন বলতে আমরা ফটোশপ দিয়ে কাজ করা বোঝাই, বা এই ধরনের বিভিন্ন ধরনের কাজকে বোঝাই, বুঝি। তো এইখানে দেখেন গ্রাফিক্স, এই গ্রাফিক একটা বিষয় যেটাকে আমরা ফাইনালি ডিজাইন করার পরে যে আউটপুটটা দেখি সেটাকে গ্রাফিক্স, এবং এর সাথে জড়িত আমরা এটা দেখে প্রশান্তি পাই, ঠিক আছে, বা আমাদের মন ভালো হয়ে যায়, এই ধরনের ওয়ার্ডগুলো জড়িত। আমি ইংলিশ ওয়ার্ডগুলো বাদ দিচ্ছি জাস্ট বোঝানোর পারপাস, আর এটা আরো ডিটেলসে বুঝবেন কাজ করতে করতে। তো গ্রাফিক হচ্ছে এটা, যে আপনার এই ডিজাইনটা যখন আমরা ফাইনালি কোনো একটা ডিজাইনকে কমপ্লিট করার পরে যে আউটপুটটা দেখি সেটাই হচ্ছে গ্রাফিক। এবং
এই গ্রাফিক তৈরি করতে হলে এর ভিতরে অনেকগুলো বিষয় আছে। তো আমরা এখন গ্রাফিকটা আপাতত যদি এখান থেকে বাদ দিয়ে দিই, বাদ রাখছি, আমরা গ্রাফিকের কথাটা পরে আসতেছি, কেন আমাদের আগে ডিজাইনটা লাগবে। ডিজাইনটা কমপ্লিট না হলে কিন্তু আমরা গ্রাফিকে যেতে পারবো না। আচ্ছা, তো আমি এখন আসলাম ডিজাইন। ডিজাইন কথাটাতে, তো এই ডিজাইন করতে গেলে আমাদের যে বিষয়গুলো খেয়াল করতে হয়, দেখেন এই ডিজাইন শুধুমাত্র যে ডিজাইন মানে হচ্ছে একটা সলিউশন। বিষয়টা খেয়াল করবেন, এই কথাগুলো কিন্তু আপনার এই গ্রাফিক ডিজাইনের সবসময় কাজে লাগবে। এই ডিজাইন মানে হচ্ছে একটা সলিউশন, মানে আপনার কোনো একটা প্রবলেমে আপনি সলিউশন করবেন এই ডিজাইনের মাধ্যমে, এবং সেই সলিউশনটা যখন কমপ্লিট হবে সেটাকে ডিজাইন বলবে, সরি সেটাকে গ্রাফিক বলবে। তো সলিউশন বলতে কি, মনে করেন আপনি এখন আছেন কোথাও, দাঁড়ায় আছেন, তা আপনার দরকার একটু বসা। তো সেই বসতে গেলে আপনাকে হয়তো কোন একটা বিষয় লাগবে, হয়তো কোন আপনি তো বসতে গেলে আপনি তো মাটিতে বসে পড়তে পারেন না, আপনার কাপড় নষ্ট হয়ে যেতে পারে, বা এমন, বা হয়তো কোনো গেস্ট আসতেছে তাদের সাথে আপনি বসবেন। তো সেক্ষেত্রে ধরে নেন, মানে আপনি মনে করেন আদিম যুগে আছেন, তো ধরে নেন সেখানে আপনার বসতে গেলে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে আপনাকে, বা এমন একটা ওয়ে তৈরি করতে হবে যেটাতে আপনার সেই গেস্টের সামনে আপনাকে একটু রুচিশীল, তারপরে হচ্ছে একটু ওয়েল ডেকোরেটেড, বা একটু কি বলবো যে দামি সেই লোক হিসাবে মনে হয়। তো সেটা করতে গেলে আমাদের এই ডিজাইনের পার্টটা আসে। তো ডিজাইনের ভিতরে আমরা যেটা, ডিজাইনের ভিতরে যে প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই প্রবলেমটাকে সলভ, মানে সরি এই সলিউশন ডিজাইন করে আমাদের সলিউশন করতে হবে। আমাদের, আমি নিজে বা আমার সাথে সামনে অন্য যারা আসবে তারা কিভাবে বসতে পারে। তো আমাদের ওই চিন্তা থেকে মাথায় আসতে পারে আমরা একটা টুল তৈরি করতে পারি, একটা চেয়ার মতো তৈরি করতে পারি। আচ্ছা ঠিক আছে, একটা চেয়ার তৈরি করতে গেলে তাহলে ওটা একটু কমফোর্টেবল হতে হবে। চেয়ার মানে যে আপনার একেবারে সোজা সোজা কোনো কিছু দিয়ে দিলেন, বা আপনি একটা বাঁশের বা চোটাগুলো নিলেন, সেটা মাথাগুলো অনেক চিকন চিকন, যেটা পরে আপনার বসতে হবে, তো সেখানে কিন্তু আপনি বসতে পারবেন না। পারবেন কি? এমন একটা কিছু তৈরি করলেন, বা চেয়ারটা তৈরি করলেন, এবং যেখানে আপনি বসবেন সেইখানকার যে চোটাগুলো আছে, তো সেটা কোনো মাঠা বা ওইভাবে ফিনিশিং না, সেটাতে বসলে কিন্তু হয়তো আপনার কেটে যাবে, বা আপনি একটু নড়াচড়া করলে আম, আপনার কি বলা যায় যে চামড়া সমস্যা হতে পারে, বা এই ধরনের, বা কাপড় নষ্ট হয়ে যেতে পারে ওইটাতে বেঁধে। তাহলে এটা কিন্তু হচ্ছে আপনার মানে যে সলিউশনটা, প্রবলেমের সলিউশনটা ফাইনালি কিন্তু হচ্ছে না। তো আপনাকে ভাবতে হবে এমন ভাবে যে আমি একটা, হ্যাঁ ঠিক আছে, এখানে একটা চেয়ারের চিন্তা ভাবনা করলাম, ঠিক আছে চেয়ারটা এমন হতে পারে। সরি, আচ্ছা আমি একটু অসুস্থ আছি, তো চেয়ারটা ধরেন আপনি এরকম এদিকে ধরে নিলেন, এই ধরনের আমি ডিজাইন করলাম এখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে চেয়ার। তো হয়তো এটা এটা বসে বললেন, তো এতটুকুতে কিন্তু আপনার এটা ফাইনালি হচ্ছে না। এটা বসলেন, কিন্তু এর তারপরে কি দরকার, কিছু পায়া দরকার। তা আপনি যেটার উপরে বসবেন এরকম ধরনের, তো এই সাইডে যদি আপনি এরকম চোটা দিয়ে দেন, তাহলে কি আপনার সেটা সুবিধা হবে, আর এটা স্ট্রং ভাবে থাকবে। আচ্ছা ঠিক আছে, এটাতে বসলেন, সবার জন্য আপনি নিলেন, বাকি যারা আছে তাদের জন্য এরকম নিয়ে নিলেন, মনে করেন সবার জন্য ধরে নেন এরকম চৌকি তৈরি করবেন। আচ্ছা, এটা কি তাহলে ফাইনাল হলো যে আপনি ছোট ছোট দিলেন এরপরে বসলেন। আচ্ছা ঠিক আছে, তো আপনি একজন ভিআইপি পার্সন, আপনার যদি এরকম মানে সিম্পল একটা বিষয় থাকে সেটা কিন্তু হয় না। তো আপনার মনে করছেন যে অনেকক্ষণ কথা বলছেন, একটু আহ, মানে আপনি একটু রিল্যাক্সে বসার জন্য পিছনে যদি একটা ওই যে চেয়ারের যে ইয়েটা থাকে পিছনে, এটা কি বলে, তো এরকম পিঠ ঠেকানোর জন্য যদি এরকম ইয়েগুলো হয়, তাহলে আপনার জন্য আরো সেটা আরো, যদি এরকম পিঠ ঠেকাতে পারবেন, এরকম যদি স্ট্যান্ড হয়, তাহলে আপনার জন্য, আপনি যখন বলবেন তখন একটু রিল্যাক্স মোডে বসতে পারবেন। তো সবার জন্য যদি সেটা করেন, তাহলে তারাও একটু রিল্যাক্স রিল্যাক্স ফিল করবে। তো ঠিক আছে, ভাবলেন এবার হাতগুলো তো ঝুলে থাকে, তো হাতগুলো রাখার জন্য দুই সাইডে দুটো হাতল তৈরি করলেন। ঠিক আছে, সবার জন্য একই কাজটা করলেন। তো বিষয়টা দেখেন, একটা ডিজাইন করতে গেলে আপনার প্রথমে যে সলিউশনটা নিয়ে আসতে হবে, সেই সলিউশনটা কিসের হবে, কোনো একটা প্রবলেমের, যে আপনার কোনো গেস্ট আসতেছে, তাও তাদের কেমন ভাবে আপনি বসাবেন, তো সেটা আপনার ভাবতে হবে, এবং সেটা যেন অনেক ইজি হয়, এবং প্রবলেমটা যেন
সবারই পছন্দ হয় এবং অবশ্যই মিনিংফুল হয়। যে কেউ বসে হাতল রাখলে হাতটা অনেক সময় ঝুলে, আমরা বসে থাকি কত হাত ঝুলে থাকে, তো আমাদের কাঁধে অনেক সময় পেইন শুরু হয়। তারপরে আমরা যদি অনেক সময় সোজা হয়ে বসে থাকি তাহলে আমাদের ব্যাক পেইন শুরু হয়, আমরা যদি রিল্যাক্স করতে পারি একটু হেলান দিয়ে, তাহলে সেটা আমাদের জন্য আর একটু বেটার হয়। তো দেখেন আমাদের সলিউশনটা হলো প্রবলেমের পারফেক্ট একটা সলিউশন নিয়ে আসতে হবে এইভাবে। তো ডিজাইনটা সেম এরকম, যে আপনার একটা সলিউশন নিয়ে আসতে হবে কোনো একটা প্রবলেমের। সলিউশনটা হয় কিসের, কোনো একটা প্রবলেমের। তো আপনাকে কোনো একটা ডিজাইন করতে বললো কেউ, তো সেই ডিজাইনটা আপনি যেন তেন ডিজাইন করে দিলেন যে হ্যাঁ আপনি একটা চৌকি করে নাও, যেন তেন করে দিলেন, সেটা আসলে পারফেক্ট না। আপনি যদি ক্যারিয়ারটাকে, গ্রাফিক্স রিলেটেড ক্যারিয়ারটাকে আরো বেটার পজিশনে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে ভাবতে হবে এইভাবে যে আপনি একটা যে কোনো একটা ডিজাইন করবেন সেটার জন্য একেবারে রিল্যাক্স মুডে আপনি থাকতে পারেন তার উপরে, এবং যেটাতে একটা পারফেক্ট সলিউশন হয়। আশা করি আমি বিষয়টা কিছুটা হলেও আপনাদের বোঝাতে পারছি, তাই তো? যে একটা ডিজাইন করতে গেলে তাহলে আপনাকে কিভাবে ভাবতে হবে, যেন তেন আপনি একটা করলে হবে না, যেন তেন চৌকি তৈরি করে দিলে হবে, ধরেন একটা চেয়ারের মতো যেন তেন করলে হবে না, সেটা যদি আপনি একটা পিছনে হেলান দেওয়ার মতো একটা স্ট্যান্ড করে দিতে পারেন, পাশাপাশি হচ্ছে আপনি যদি সাইডে হাতলও করে দিতে পারেন, তাহলে সেটা অনেক রিল্যাক্স হবে এবং একটা পারফেক্ট সলিউশন হবে। তো আপনার ডিজাইন, যে কোনো ডিজাইন বললো, আপনাকে বলা হলো যে একটা লোগো ডিজাইন করে দেন, আমার একটা রেস্টুরেন্ট আছে, একটা লোগো ডিজাইন লাগবে, যার রেস্টুরেন্ট আছে সে কিন্তু ডিজাইন রিলেটেড ভাই কিচ্ছু বুঝে না। তো আপনার তার ডিজাইনটা করতে গেলে আপনাকে বুঝতে হবে রেস্টুরেন্ট তাহলে খাওয়া দাওয়ার একটা বিষয়, এবং কি ধরনের, সেখানে ফাস্টফুড হয় নাকি ফাস্ট ফুড হয় নাকি অন্য ধরনের, মানে কি ধরনের খাবার হয়, নাকি ন্যাচারাল আপনার ভেজিটেরিয়ান বা এই ধরনের কোনো কিছু হয়, তার যে ধরনের বিজনেস সেটাকে আপনাকে বুঝতে হবে, সেই ধরনের সলিউশন দিতে হবে। ঠিক আছে, যেখানে ফাস্ট ফুড হয় সেখানে কালার গ্রেডিংটা হয় অন কালার। ঠিক আছে, তো তোর ডিজাইন, লোগো ডিজাইনটা যখন হবে তখন অবশ্যই তার ডিজাইনের ভিতর দিয়ে যেন বোঝা যায় যে এটা আপনার ফাস্ট ফুডের একটা লোগো বা ওই রিলেটেড বিষয়ের সাথে যেন সম্পর্কিত থাকে, পারফেক্ট একটা সলিউশন ওই ডিজাইনটা দেখে যেন বুঝতে পারি। যেমন আমরা অ্যামাজন লেখাটা দেখি এরকম সিম্পল, AMAZ, অ্যামাজন এরকম। তো এইখানে আমাদের এরকম একটা দিয়ে এরকম স্মাইলি একটা ফেস দিয়ে আছে, মানে কি অ্যামাজন। অ্যামাজন বলতে আমরা বুঝতে, দেখেন অত বড় একটা প্রতিষ্ঠানের অ্যামাজনের কথা হয়তো আপনারা সবাই শুনছেন বা জানেন, অত বড় ওয়ার্ল্ড ওয়াইড একটা, বা ওদের যে মানে এখন বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি জেফ বেজোস নাকি ওনার নাম, সেটা অ্যামাজনের কিন্তু প্রতিষ্ঠাতা। তো এত তাদের সম্পদ, এত বড় প্রতিষ্ঠান কিভাবে হলো, এবং তারা কেন একেবারে সিম্পল একটা অ্যামাজন লিখে একটা স্মাইলি ফেস দিয়ে দেয়, এরকম দিয়ে জাস্ট এটা ইন্ডিকেট করে এরকম দিয়ে দেয়। তার কারণ কি ওর ভিতরে দেখেন ওদের সব কথাটাই আছে। অ্যামাজন, অ্যামাজন বোন তো জানেন পৃথিবীর সব থেকে বড় বোন, ওর ভিতরে এখনো ওর অ্যামাজন বোনের সব জায়গা এখনো ডিসকভার বা এক্সপ্লোর করা সম্ভব হয়নি। এমন কিছু নেই যে ওইখানে নেই, আর বলা হয় পৃথিবীর ফুসফুস হচ্ছে অ্যামাজন। তো দেখেন অ্যামাজন আর ওদের প্রতিষ্ঠান তো অ্যামাজন একটা ই কমার্স সাইট, ওদের ওইখানে এমন কিছু নেই যে পাওয়া যায় না। এবং বাদ বাকি হচ্ছে ওইখানে ওয়ার্ল্ড ওয়াইড দেখেন A to Z পর্যন্ত ওরা সবকিছু সেল, মানে আর অবশ্যই ওদের সব কাস্টমার হ্যাপি কাস্টমার। তো মোটামুটি সবগুলো বিষয় এরকম মিনিংফুল থাকে। আপনি একটা সিম্পল ডিজাইন করেন, ওর ভিতরে লজিক থাকে, পারফেক্ট সলিউশন থাকে। ঠিক আছে, আপনার বিজনেসের পারফেক্ট এটা ফুটে ওঠে, সেটাই হচ্ছে ডিজাইন। আর এই ডিজাইনটা যখন আপনি কমপ্লিট করবেন, এই ডিজাইনটা অন কাইন্ড অফ ফাংশনাল বলা হয়, এই সাইডটাকে ডিজাইনের পার্টটাকে অন কাইন্ড অফ ফাংশনাল বলতে পারেন আপনি। ঠিক আছে, আচ্ছা আমি এখান থেকে, তো ডিজাইনের বিষয়টা বুঝতে পারছেন, আমাদের ডিজাইনটা কেন করতে হয়, কোনো একটা সলিউশন নিয়ে আসতে হয় কোনো একটা প্রবলেমের। এই বিষয়টা কি আপনাদের ক্লিয়ার ডিজাইন নিয়ে? তাহলে আপনি যখন কোনো কিছু চিন্তা করতে যাবেন তাহলে এভাবে চিন্তা করবেন তো কোনো ডিজাইন করার শুরুতে। জি ভাই। আচ্ছা, তারপরে দেখেন ডিজাইন করতে গেলে কিছু কিছু বিষয় আপনি খেয়াল রাখবেন, যেটা আপনার আমরা অলরেডি বললাম যে প্রবলেমের সলিউশন। তো ডিজাইন পার্টটাকে যদি, সরি, ডিজাইন পার্টটাকে যদি আমি দুই ভাগে ভাগ করি, তো এক সাইড আমি বলতে পারি এটা মনে করেন একটা সাইড, আর এটা এই সাইডটাকে আমরা ফাংশনাল বলতে পারি।
ফাংশনাল আর এটাকে অ্যাস্থেটিক বলতে পারি, যেখানে আমাদের কিছু কিছু বিষয় থাকে, যেমন আপনার প্লেজার, তারপর হচ্ছে mood, বা এই ধরনের কোনো কিছু, এমন কিছু কিছু ডিজাইন আছে যেগুলো দেখলে আপনার মনটা ভালো হয়ে যায়, তার মিনিং ফুল যদি হয় তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য আপনার ভালো লাগবে। তো ডিজাইনটার এই দুইটা পার্টই আপনাকে বুঝতে হবে। আর ফাংশনালের ভিতরে আসতেছে আপনার হচ্ছে প্রবলেম আর সলভিং এর এই বিষয়টা, ঠিক আছে। আর আমরা একটা ডিজাইন করার পরে যে বিষয়টা আমরা মাথায় রাখি সেটা হচ্ছে, একটা হচ্ছে ইউআই আর একটা হচ্ছে ইউএক্স। ইউআই মানে ইউজার ইন্টারফেস, যেটাতে হচ্ছে একটা ইউজার দেখে যেন প্রশান্তি পায় বা বুঝতে পারে, বা ওর মিনিংটা যেন মানে মিনিংফুল যেন হয়, সেজন্য না বলে তো বলো যে কি একটা ডিজাইন আপনার বিক্রি করে হয়তো ই কমার্স সাইডে কোনো কিছু, কিন্তু ডিজাইন করছে কোনো বিউটিশিয়ান বা এই ধরনের মানে সিম্পল আপনার জিনিসটার জন্য আপনার মানে ইউজার মানে মিনিংফুল হয়, আপনার পারফেক্ট প্রবলেম সলভিং হয়, যে রিলেটেড বিজনেস সেই রিলেটেড বিজনেসটাই যেন তার ভিতর থেকে ফুটে ওঠে। তো সেইখানে ঠিক আছে, সেটাই হচ্ছে। আর যেটার মাধ্যমে যে কোনো ভিজিটর বা যে কাস্টমার ওটা দেখবে তার ভালো লাগবে, বা আপনি বা যে কেউ দেখলে তার মুডটাও চেঞ্জ হয়ে যাবে, আপনি দেখলে আপনার মুডটাও ভালো হয়ে যাবে যে হ্যাঁ এটা হচ্ছে এটা এই রিলেটেড বিজনেসের সাথে। আর ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, যে কোনো কাস্টমার বা ভিজিটর বা যারা ওইটা দেখবে তারা দেখে যেন বুঝতে পারে হ্যাঁ এই রিলেটেড বিষয়ের সাথে এটা দেয়। আপনি দেখেন বাইকের কোনো শোরুম আছে, আপনি যদি রেস্টুরেন্টের একটা লোগো লাগায় রাখেন আপনার বাইকের শোরুমে, তাহলে কি ওইটা বলবে কি বোকা তো। যদি অনলাইন রিলেটেড বিজনেস হয় তো আপনাকে অবশ্যই এটা। আর ইউএক্স মানে হচ্ছে কি ইউজার ইন্টারফেস আর ইউজার এক্সপিরিয়েন্স। এইখানে যে মানে প্রবলেম সলভিং এর যে বিষয়টা আপনার ডিজাইনের ভিতরে যেন পুরো মেসেজটা চলে আসে আপনার যে বিজনেস সেটার, তাহলে একজন ইউজার এসে বুঝবে যে না এই রিলেটেড বিষয়ের সাথে এটা, ঠিক আছে। তো এইটা হয়তো আপনার প্রথম দিকে এরকম মনে হচ্ছে কেন এত কথা বলতেছি, কিন্তু আপনি যখন ই কমার্স সাইট বা রিলেটেড বিজনেসের সাথে থাকবেন, আপনি যখন গুগলে কোনো একটা বিজনেস লিখে সার্চ করেন, তখন আপনি হয়তো খুঁজছেন একটা বাইক, কিন্তু আপনার বাইকের ই কমার্স সাইটের লোগো হচ্ছে কোনো ধরেন কোনো শু বা ক্লথ বা এই ধরনের কোনো রেস্টুরেন্ট টাইপের, তাহলে কিন্তু আপনি ওই সাইটটাতে যাবেন না, কারণ আপনি গুগলে সার্চ করতেছেন, আপনি কিন্তু সাইটগুলোর নাম জানেন না, অনেকগুলো লিস্ট আপনার সামনে চলে আসবে, কিন্তু আপনি দেখা গেলো আপনার ওয়েবসাইট আছে বাইকের, মনে করেন আমার, কিন্তু আপনি সার্চ করছেন কিন্তু আমার ওই বাইকের ই কমার্স সাইট, আমার ওয়েবসাইটটাতে আমি ব্যবহার করছি কোনো শু টু বা এই ধরনের আদার্স, অন্যরা ব্যবহার করছে বাইক টেক বা এই ধরনের বাইক রিলেটেড লোগো ঠোক বা এই ধরনের যেটাতে বাইক বোঝায় বা এই ধরনের পার্টস বা এই ধরনের প্রোডাক্ট গুলোকে বোঝায়, তারা কিন্তু ওইটাতে যাবে, কিন্তু আপনারটা এতে যাচ্ছে না। তার কারণে হচ্ছে আপনার ওইটা আসলে প্রবলেম সলভিং না, যে আপনার আমি যে ভিজিটর যে প্রবলেম নিয়ে গুগলে সার্চ করতেছে সেই বিষয়টা কিন্তু ভিজিটর ওইখানে পাচ্ছেন না, যে তার প্রবলেমটা ওই লোগো দেখে সলভ হবে। কারণ আমরা কিন্তু সবগুলো সাইডে যাই না, এটা গুগলে সার্চ করলে বা কোথাও ওরকম এইগুলো হচ্ছে আপনারা হয়তো আশেপাশে দেখেন বিভিন্ন রেস্টুরেন্টে, আমাদের খুলনাতে আশেপাশে বা বাইরে যারা আছেন, আমাদের বাঙালিরা আমরা সেইভাবে কালার গ্রেডিং বা এই ধরনের সবকিছু মিনিং ওই পারফেক্টলি নেই না, কিন্তু আপনি বাইরের ইউরোপিয়ান কান্ট্রি বা আমাদের আশেপাশের যে কান্ট্রি গুলো আছে অনেকে এটা ফলো করে, ম্যাক্সিমাম ওয়েস্টার্ন কান্ট্রি গুলো, ইউরোপ আমেরিকা, এরা কিন্তু এটা প্রত্যেকটা জিনিসের মিনিং রাখে। যেমন আমাদের কালার যখন যাব আমরা সেখানে শিখবো হচ্ছে ওয়ার্ম কালার, কুল কালার, ঠিক আছে, কোন সিজন মানে প্রত্যেকটা সিজনের জন্য, উইন্টার সিজনে কোন কালার গুলো ব্যবহার করতে পারি, তারপরে হচ্ছে সামারে কোন কালার ব্যবহার করতে পারি, কোন অঞ্চলের জন্য কোন কালার গুলো পারফেক্ট, ঠিক আছে। এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনারা ধাপে ধাপে শিখবেন। তো আমি এখানে মোটামুটি এই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। আর এই দুইটা বিষয় যখন আপনার কমপ্লিট হবে, কমপ্লিট হয়ে আপনি একটা ডিজাইন কমপ্লিট করবেন, পারফেক্ট দিয়ে দিলেন যে সবগুলো ফুটাইছেন, সেটাকে আপনি গ্রাফিক্স বলতে পারেন। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, যদি আমি যে কাজটা করব, ঠিক আছে, এখন মনে করেন আমার কি বায়ারা কোনো লোকেশন দিয়ে দেবে বা কোনো কিছু বলবে যে এই রিলেটেড এরকম করবা বা এরকম কিছু? অবশ্যই ক্লায়েন্ট আপনার তার বিজনেসের ডিটেলস দিয়ে দিবে, কিন্তু বলবে না যে আপনি এইগুলো দেন। হ্যাঁ অনেকেই বলে দেয়, কিন্তু ম্যাক্সিমামই বলবে না, কারণ আপনার কাছ থেকে কিন্তু সে আপনাকে পে করবে, আপনাকে এটা বুঝে শুনেই করতে হবে, তার পারফেক্ট সলিউশন নিয়ে আসতে হবে তার ডিজাইনের ভিতরে, তবেই সেই ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে স্যাটিসফাই হবে, তাই ছাড়া না কিন্তু।
ক্লায়েন্ট কিন্তু আপনাকে হয়তো অনেক রেফারেন্স দিয়ে দিতে পারে, বা এই টাইপের যে লোগো গুলো আছে না, এরকম ধরনের ডিজাইন নিয়ে আসতে পারেন। কিন্তু ডিজাইন আপনি ওই টাইপের হতে পারে, কিন্তু তার প্রবলেমটা, তার যে বিজনেসের যে এটা, সেটা কিন্তু আপনাকে তার ফোটায় ওঠাতে হবে, সে দায়িত্ব আপনার। ঠিক আছে, পারফেক্ট ডিজাইনের ভিতর দিয়ে। তো আশা করি গ্রাফিক্স এবং ডিজাইন এই দুইটার ভিতরে পার্থক্যটা বুঝতে পারছেন। আর প্রিন্সিপাল অফ গ্রাফিক ডিজাইন এই ভিডিওগুলো দেখবেন, আর ধাপে ধাপে তো প্রত্যেকটা বিষয় আমরা আগামী সামনের ক্লাসগুলোতে আমরা ওগুলো ক্লিয়ার করব। তো এটাই ছিল মূলত গ্রাফিক্স ডিজাইন, হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন। আশা করি আপনারা বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন তো বিষয়টা কি, কথা বলবেন। আমি তো বুঝতে পারছি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। অন্যরা মনে হয় বুঝতে পারেননি। বুঝছি বুঝছি ভাইয়া। তো ঠিক আছে, এরপরে আমরা দেখব। আচ্ছা শতদল ভাই, আপনি হচ্ছে অবশ্যই হেডফোন নিয়ে আসবেন, আমার সাথে কিন্তু কথা বলতে হবে, আমি যার কাছে প্রশ্ন করব তার কিন্তু অ্যান্সার দেয়া লাগবে। সো নেক্সট ক্লাসে অবশ্যই অবশ্যই হেডফোন কানেক্ট হবেন, যাদের আজকে সমস্যা আছে তারা অবশ্যই হেডফোন কানেক্ট হবেন। এবং আপনাদের কোর্সের আইডি পাসওয়ার্ড আমি কিন্তু আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে, বা অনেক সময় প্রাইভেট গ্রুপে দিয়ে দিতে পারি, ওখান থেকে আপনারা কালেক্ট করবেন। আমি আপনারা কিন্তু বলবেন না যে কোন টাইমে ক্লাস হবে কি দেখি, সেটা কিন্তু আপনাদের প্রাইভেট গ্রুপে ব্যানারে দেওয়া আছে, এবং এক্সাক্ট টাইমে প্রতিদিন ক্লাস হবে। ভাই আর এই যে আপনি আজকে যে ইটা দিছেন, এইটা কি হবে প্রতিদিন চেঞ্জ হবে? হ্যাঁ অবশ্যই, প্রত্যেক দিনের ক্লাসেরটা প্রত্যেক দিন চেঞ্জ হবে, প্রত্যেক দিনেরটা ক্লাসের আগে পেয়ে যাবেন। আর যদি ও ক্লাস অফ হয় আমি আগে থেকে নোটিশ দিয়ে দেবো। ঠিক আছে, আর আরেকটা কথা বলি, একটা এটা হচ্ছে আপনারা মেসেঞ্জার গ্রুপে কেউ লাইক দিবেন না, মানে ডিরেক্ট লাইক দেন না অনেকে, এই লাইকটা দিবেন না, দিলে হয় কি ওইখানে যে মেসেজ গুলো থাকে, লাইক অন বাটন যদি আপনি দিতে, এটা অনেক উপরে চলে যায়, আপনার যে পোস্ট আছে সেই পোস্টেই লাইক দিন, বা যে টেক্সট আছে বা কেউ লিখতেছে সেই টেক্সটের উপরে লাইক দেন, কিন্তু সিঙ্গেল লাইক দিন না, দিলে এটা অনেক উপরে চলে যায়। আর কেউ ওইখানে জাস্ট কোনো কিছু জানা বা কোনো প্রশ্ন ছাড়া কেউ ওইখানে কোনো ইমেজ টিমেজ যে ধরনের শেয়ার করবেন না, আপনার ইমেজ বা এই ধরনের কোনো শেয়ার করবেন সেটা প্রাইভেট গ্রুপে। আর হোমওয়ার্ক গুলো শেয়ার করবেন কোথায়, পাবলিক গ্রুপ, আমি সেটা দিয়ে দেবো। হয়তো আজকে আমি দেখাই দিতাম, ফেসবুকটা তো ওপেনই হচ্ছে না, তো সেক্ষেত্রে কিছু করারই নেই। সমস্যা নেই ভাইয়া, সামনে দেখালে হবে। হ্যাঁ, আমাদের তো আজকে হোমওয়ার্ক থাকতেছে না, তো ঠিক আছে, আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ভেক্টর এন্ড রাস্টার। এইখানে দেখেন, আমাদের ইলাস্ট্রেটর আমরা দুইটা সফটওয়্যার নিয়ে কাজ করব, তার ভিতরে একটা হচ্ছে রাস্টার আর একটা হচ্ছে ভেক্টর। তো ভেক্টরটা হচ্ছে ইলাস্ট্রেটরের, ঠিক আছে, ভেক্টরটা হচ্ছে ইলাস্ট্রেটর। আমি ইমেজ গুলোকে ওপেন করে নেই একটু। তো আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন, আমরা এইখানে বলছি প্রথমে যে দুইটা সফটওয়্যার আমরা এখানে কভার করব। তার ভিতরে একটা হচ্ছে ইলাস্ট্রেটর, একটা ফটোশপ। তো আমরা প্রথমে শুরু করব হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে। আর ইলাস্ট্রেটরটা হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার, ভেক্টর বেস সফটওয়্যার, এটা মনে রাখবেন, ইলাস্ট্রেটরটা ভেক্টর বেস সফটওয়্যার। তো আমরা কেন ভেক্টরটা আগে করব, কেন ফটোশপ আগে না, সেটা নিয়ে এখন একটু কথা বলার চেষ্টা করব। এখন দেখেন, আমরা যে ডিজাইন গুলো করি, বা আমরা গ্রাফিক ডিজাইনার হিসেবে পরিচয় দিই, তো আপনি গ্রাফিক ডিজাইন যদি পরিচয় দিতে চান বা গ্রাফিক ডিজাইনার হতে চান, তাহলে আপনাকে ভেক্টর বেস সফটওয়্যারের বস হতে হবে। ফটোশপ কিন্তু আপনাকে গ্রাফিক ডিজাইনার তৈরি করে না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, আপনি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আপনাকে ভেক্টর বেস সফটওয়্যারের বস হতে হবে। তার কারণ যত ক্রিয়েটিভ ডিজাইন গুলো আছে, তারাই কিন্তু এই ডিজাইন গুলো কিন্তু ভেক্টর বেস সফটওয়্যার দিয়ে করতে হয়। তার ওয়ান অফ দ্য মোস্ট একটা সফটওয়্যার হচ্ছে আপনার ইলাস্ট্রেটর ভেক্টরের, যেটা বহুল মানে আর কি ব্যবহৃত সফটওয়্যার অ্যাডোবে। আর ভেক্টর হচ্ছে যারা গ্রাফিক ডিজাইন হিসেবে পরিচয় দিবেন তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর রাস্টার হচ্ছে ফটোশপ। তো ফটোশপ কেন আমি বলতে যে ফটোশপ একজন গ্রাফিক ডিজাইনার জন্য, ফটো ডিজাইনারের জন্য
ফটোশপ অতটা মানে যতটা ইলাস্ট্রেটর তাদের জন্য গুরুত্বপূর্ণ ততটা ফটোশপ না। তার কারণ হচ্ছে ফটোশপ মানে হচ্ছে ফটোর দোকান। ফটোশপ যদি আমি এখানে বলি ফটোশপ, ফটোশপ হলো আচ্ছা ফটোশপ, ফটো মানে তো ছবি, আমরা যদি গুগল করেন বা এমনি বিভিন্ন ডিকশনারিতে দেখেন জানতে পারবেন ছবি, এটা নিয়ে তো কারো সন্দেহ নাই। আর শপ মানে তো দোকান, এটা জানেন তাই না? ফটোশপ ফটোর দোকান। তো দেখেন ছবির দোকান, তার মানে আপনি যদি কোনো স্টুডিওতে যান আপনার ছবিকে প্রিন্ট করার জন্য, তো তারা অন কাইন্ড অফ ফটো দোকান বা ল্যাবে গেলে। কিন্তু আপনি যখন ক্রিয়েটিভ ডিজাইন করবেন তখন কিন্তু আপনাকে ইলাস্ট্রেটর বা ভেক্টর বেস সফটওয়্যার, আর যদি ইলাস্ট্রেটর লিখে আমি এখানে এল এল ইউ এস টি আর এ টি ও ইলাস্ট্রেটর, ঠিক আছে। ইলাস্ট্রেটরের যদি গুগল করি আমরা গুগল করি, আমার সাথে আপনারা একটু দেখেন। এল এল ইউ এস টি আর এ টি ও আর ইলাস্ট্রেটর। আচ্ছা ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর গুগল ট্রান্সলেটে দেখে নিই। দেখেন ইলাস্ট্রেটর মানে চিত্রকর, চিত্রশিল্পী, অঙ্কন শিল্পী, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। জি ভাইয়া। আর ফটোশপ, ফটোশপ ছবির হুম, দোকান, যেটা বলছিলাম আছে ছবির দোকান। জি ভাইয়া। দেখেন ছবি কোনটা, আমরা ক্যামেরায় যেটা বা মোবাইলে যে ছবিগুলো উঠাচ্ছি এগুলো ছবি না? জি তাহলে ফটোশপ তো এইগুলো নিয়ে কাজ করার জন্য। আর চিত্রকর মানে একজন আর্টিস্ট কি আঁকে না, টোটাল ডিজাইনটা আঁকে না, সে তার নিজের মতো করে তার জি প্রয়োজন অনুযায়ী, তার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী আঁকে না, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর, যেটা আমরা আগে দেখলাম চিত্রকর বা ছবি অঙ্কন শিল্পী, ঠিক আছে। তো দেখেন ফটোশপে কি আমরা একটা রেডি ইমেজকে, ফটোতে আমরা ক্যামেরা দিয়ে ছবি উঠাই, ডিএসএলআর হোক আর মোবাইলে ক্যামেরা হোক, একটা ছবি উঠাচ্ছে ওটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে, ওখানে আমরা কি করতেছি, জাস্ট খালি সেটা সাইজ একটু কেটে বাদ দিচ্ছি, হয়তো একটু কালারকে চেঞ্জ করতেছি, কিন্তু পুরো ছবিটাকে কিন্তু আমরা বাদ দিতে পারতেছি না, জাস্ট ওইখানে হালকা একটু এডিট করতেছি কালার কারেকশন টারেকশন দিয়ে বা একটা রেডি জিনিসকে, ঠিক আছে, যেটা ফটোশপে করে ছবি ওঠানোর পরে একটা রেডি ছবিকে নিয়ে। ইলাস্ট্রেটর কি করে, টোটাল একটা কনসেপ্ট আপনাকে দিয়ে দিবে, সেই কনসেপ্টের উপরে বেস করে আপনাকে নিউ একটা ডিজাইন করে দিতে হবে, ক্রিয়েটিভ একটা ডিজাইন করতে হবে একদম, ঠিক আছে। সেটা হচ্ছে ইলাস্ট্রেটর করে, যেটা একটা অঙ্কন শিল্পী করে বা একটা চিত্রকর করে। তো এই জন্য আপনি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার আপনাকে ইলাস্ট্রেটর শিখতে হবে এবং ইলাস্ট্রেটর বস হতে হবে, ঠিক আছে। এই জন্য আমরা গ্রাফিক ডিজাইনার না, আমরা আগে ইলাস্ট্রেটর শিখবো। অনেকেই অনেকভাবে শেখাতে পারে, কিন্তু আমি ডিপ্লোমা করতে গিয়ে এটা আমার বোধোদয় হয়েছে এবং আমাদের টিচারও বাইরের ফ্যাকাল্টি ছিল, সে আমাদের এই বিষয়গুলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছে। আসলে একটা যুক্তিযুক্ত, আমরা যে গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আগে ফটোশপ শেখাই এবং ফটোশপের বেশ কিছু ক্লাস করাই, ওইটা আসলে ফটোশপ আমাদের হ্যাঁ কাজে লাগে, কিন্তু অতটা না যতটা আমাদের ইলাস্ট্রেটর। কারণ আপনাকে বলে দেওয়া হবে আপনি আমার একটা লোগো ডিজাইন করেন, আমার এই বিজনেস আছে, কারণ আপনাকে টোটাল ক্রিয়েটিভ একটা ডিজাইন করতে হবে। একটা ফটো দিয়ে বলবেন না এই ফটোটা একটু কালার কারেকশন করে দেন, গ্রাফিক মানে আপনার লোগোতে ক্রিয়েটিভ একটা ডিজাইনও করতে হবে। আর এই ক্রিয়েটিভ ডিজাইন গুলো করতে গেলে আপনার ভেক্টর বেস সফটওয়্যার লাগে, ঠিক আছে। ভেক্টর বেস সফটওয়্যার দিয়ে আপনার করতে হয়, আর ভেক্টর বেস সফটওয়্যার হচ্ছে ইলাস্ট্রেটর, ঠিক আছে। জি আচ্ছা তো আচ্ছা কোথায় ছিলাম, ফটোশপটা কই। এখন দেখেন এই যে ভেক্টর মানে হচ্ছে এটা তো ইলাস্ট্রেটর, ভেক্টর সফটওয়্যার মানে ইলাস্ট্রেটর আই এল এল
ইলাস্ট্রেটর, এটা হচ্ছে ফটোশপ। তাহলে ফটোশপ হচ্ছে একটা রেডি ইমেজকে এডিট করে করতে হয়। আর আরেকটা কথা মনে রাখেন, ভেক্টর বেস সফটওয়্যার মানে ইলাস্ট্রেটর শুধুমাত্র ভেক্টর ডিজাইন ছাড়া করা যায় না, কিন্তু ফটোশপে ফটো এডিট করার পাশাপাশি কিছু ভেক্টর ডিজাইনও করা যায়, কিন্তু সেটা অনেক লিমিটেশন থাকে। ঠিক আছে, আরেকটা কথা মাথায় রাখবেন যে এই যে ভেক্টর বেস সফটওয়্যার যেটা ইলাস্ট্রেটর, সেটাতে আপনার যেটা হবে, আপনার এখানে ডিজাইন করলে আপনি কিন্তু ইচ্ছা মতো ছোট্ট একটা ডিজাইনও যদি করেন, সেটাকে ইচ্ছা মতো সাইজ বড় করতে পারেন, ইচ্ছা মতো সাইজ বড় করতে পারেন। আপনার যে সাইজ মনে করেন 1 by 1 একটা ডিজাইন করলেন, বা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা ডিজাইন করলেন, সেটাকে আপনি পরবর্তী যদি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করেন করতে পারেন, কোনো সমস্যা নাই। ভেক্টরে হচ্ছে রেজোলিউশন ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু ফটোশপে কিন্তু আপনি ভেক্টর ডিজাইন করলে ওইটা কিন্তু করতে পারেন না, কারণ ওর গ্রাফিক্স হচ্ছে ফিক্সড। ঠিক আছে, কিছু কিছু জিনিস একটু নোট করে নেবেন, যেটা সেটা হচ্ছে যে ভেক্টরের ভেক্টর বা এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ভেক্টর বলা হয়, ইলাস্ট্রেটরকে ভেক্টর বলা হয়। ইলাস্ট্রেটর বা ভেক্টর একই কথা, ইলাস্ট্রেটর হচ্ছে একটা সফটওয়্যারের নাম, আর তার গ্রাফিক্স হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। আর এটার ভেক্টরের শর্ট ফর্ম হচ্ছে DPI, আর ফুল মিনিং হচ্ছে ডট পার ইঞ্চি। ঠিক আছে, আর এর রেজুলেশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর রাস্টার হচ্ছে ফটোশপ, বেস সফটওয়্যার। ঠিক আছে, ফটোশপ সফটওয়্যার হচ্ছে রাস্টার গ্রাফিক্স, আর রাস্টার গ্রাফিক্স এর শর্ট ফর্ম হচ্ছে PPI, অ্যাপ্লিকেশন হচ্ছে পিক্সেল পার ইঞ্চি। আর এর রেজুলেশন হচ্ছে ফিক্সড। রেজুলেশন হচ্ছে ফিক্সড। বিষয়টা কি সবাই একটু নোট করে নিচ্ছেন? জি ভাই। আচ্ছা, তাহলে জি কি ভাই। কি বললাম? ভেক্টর সফটওয়্যারটা হচ্ছে কি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার, তাই তো? আর ফটোশপ হচ্ছে রাস্টার বেস সফটওয়্যার। আর ভেক্টরের গ্রাফিক্স এর শর্ট ফর্ম হচ্ছে DPI, ডট পার ইঞ্চ। আর রেজুলেশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। আর ফটোশপ হচ্ছে রাস্টার বেস সফটওয়্যার, যেটা শর্ট ফর্ম হচ্ছে PPI, পিক্সেল পার ইঞ্চ। PIX এখানে লিখতে একটু ঝামেলা হয়ে গেছে। আর এর রেজুলেশন হচ্ছে ফিক্সড। ঠিক আছে, এটার ফটোশপের বা রাস্টার বেস সফটওয়্যার রেজুলেশন হচ্ছে ফিক্সড। মনে থাকবে তো এগুলো? আর না থাকলে নোট করে নেন, কারণ এইগুলো কিন্তু সামনের দিনগুলোতে প্রচুর পরিমাণে আপনার ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন কেন ফিক্সড বললাম, কেন এই ইন্ডিপেন্ডেন্ট বললাম, সেটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, তার আগে একটু বলি ভেক্টর গ্রাফিক্স কিভাবে গঠিত হয়। ভেক্টর গ্রাফিক্স বলছি না, শর্ট ফর্ম হচ্ছে DPI, ডট পার ইঞ্চি। ডট পার ইঞ্চ।
ছোট 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 পার ইঞ্চিতে, মনে করেন এটা 1 ইঞ্চি, 1 ইঞ্চি গুলো তো রেক্টেঙ্গুলার হয় তাই না? জি এই ছোট 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 ডট 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 পাশাপাশি বসে তারপরে হচ্ছে গ্রাফিক্সটা তৈরি হয়, সেজন্য বলা হয়েছে ডট পার ইঞ্চি। ঠিক আছে, পার ইঞ্চিতে কতগুলো ডট ডট বসাতে হবে, কতগুলো ডট দেবো সেটা আমরা কন্ট্রোল করতে পারবো, কতগুলো ডট দেবো কত কিছু। আর রাস্টার রাস্টার গ্রাফিক্স শর্ট ফর্ম হচ্ছে পি পি আই, এর এ হচ্ছে পিক্সেল পার ইঞ্চিতে কতগুলো পিক্সেল দেবো, পার ইঞ্চিতে কতগুলো পিক্সেল দেবো। আর পার ইঞ্চি, ইঞ্চিগুলো স্কোয়ার, আর পিক্সেল গুলো হয় হচ্ছে স্কোয়ার, পিক্সেল গুলো স্কোয়ার হয়। তো 1 ইঞ্চিতে কতগুলো পিক্সেল আমি বসাবো, মনে করেন 1টা ইঞ্চি, এর ভিতরে কতগুলো আমি পিক্সেল বসাবো, এবার পিক্সেল দিয়ে দিয়ে বসাবো, পার ইঞ্চিতে কতগুলো পিক্সেল দিব সেভাবে। আর পিক্সেল গুলোকে বলা হয় বিট ম্যাপ, সরি বিট ম্যাপ। আচ্ছা, এতগুলো কথা বলতে একটু মাথায় রাখেন, এগুলো সামনে আস্তে আস্তে ক্লিয়ার হবে, জাস্ট একটু ধারণা দিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে সামনের দিনগুলোতে এই কথাগুলো বললে আপনাদের যেন মনে হয় না যে এইটা কোথা থেকে আসলো। ঠিক আছে, এই জন্য এতটা জি কঠিন না যতটা আমি বলতেছি, একেবারে ইজি। ঠিক আছে, আচ্ছা এখন আসেন আমরা কিছু ইমেজ দেখে নিই এখান থেকে। তো দেখেন এটা হচ্ছে ভেক্টর, ভেক্টরের দুইটা একই ধরনের ডিজাইন, ভেক্টর এখানে অনেক ক্লিয়ার আর রাস্টারে ক্লিয়ার না। তার কারণটা হচ্ছে দেখেন ভেক্টরে এই ডিজাইন করার সময়, এই যে সার্কেল এটা করার সময় যদি এই যে ডিজাইনার 4 ইঞ্চি বা 4 ইঞ্চি রেডিয়াস দিয়ে থাকে, ঠিক আছে 4 ইঞ্চি দিয়ে থাকে, এখন এটাকে ডিজাইন করলো, তারপরে হয়তো যে অফিসে বা যে ক্লায়েন্টের জন্য করলো সে বললো আমার এটা 8 ইঞ্চি 8 ইঞ্চি করে দেন, 8 ইঞ্চি বা 8 ইঞ্চি। তো ভেক্টর ডিজাইন করছে, ওই ডিজাইনটা ধরে জাস্ট শুধুমাত্র টেনে 8 ইঞ্চি বা ওই সাইজটা রিসাইজ করে 8 ইঞ্চি বা সেম ডিজাইনটা 8 ইঞ্চি বা 8 ইঞ্চি করলো, 8 ইঞ্চি বা 8 ইঞ্চি করলে ওর এই সেম কোয়ালিটি ধরে রাখবে। ঠিক আছে, যদি 8 ইঞ্চি বা 8 ইঞ্চিও করে তাহলেও সেম কোয়ালিটি ধরে রাখবে। তার কারণ কি আমরা জানি যে ভেক্টরের রেজুলেশন ইন্ডিপেন্ডেন্ট, তাই না? তাই তো, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, মানে হচ্ছে এটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি তৈরি করার পরও আমি যদি পরবর্তী সেম ডিজাইনটাকে টেনে 8 ইঞ্চি বা 9 ইঞ্চি করে দিই, তাহলে কি করবে জানেন? 4 ইঞ্চি বাই 4 ইঞ্চিতে ও প্রতি ইঞ্চিতে মনে করেন আমরা বলছি ডিপিআই ডট পার ইঞ্চিতে কতগুলো ডট দেব। তো মনে করেন 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি যখন তৈরি করেছিলাম পার ইঞ্চিতে ও দিছিল 72 ডট, হ্যাঁ ধরে নেন এটা। তো তখন এই হিসাব করে তাহলে 4 গুণ 4 4 গুণ 4 যদি হয় তাহলে 16 ইঞ্চি, তো 16 গুণ 72 যদি দেই কত হয় বলেন তো, মানে কত ইঞ্চের ভিতরে 4 গুণ 4 16 ইঞ্চি আছে না এখানে, এটা জি রেক্টেঙ্গুলার ভাবে রাউন্ড না ধরে, তাহলে 16 গুণ 72 দেবো না আমি, পার ইঞ্চিতে 72 করে ডট যদি থাকে এরকম দেবো না? টোটালটা কতগুলো ডট আছে এর ভিতরে আমি বের করার জন্য, 16 ইঞ্চিতে কতগুলো ডট জি আছে, পার ইঞ্চিতে যদি আমার 72 ডট ব্যবহার করি, আমি বলছি না ডিপিআই ডট পার ইঞ্চিতে কতগুলো ডট দিচ্ছি, তা আমার এখানে 16 ইঞ্চি যদি হয়ে থাকে তাহলে পার ইঞ্চি যদি 72 ডট করে থাকে তাহলে 16 গুণ 72 দিলে তো আমার টোটাল কতগুলো ডট আছে বের হয়ে যাবে, তাই না? জি তাহলে দেন তো আপনারা যে কতগুলো ডট আছে যে কোনো একজন, কত হচ্ছে এখানে? বলতে পারবেন কেউ? 1152। 1152, তাহলে 1152 ডট আছে এখানে, তাই তো? এখন এটা কিন্তু 16 ইঞ্চি বা 16 ইঞ্চি, এখন 4 গুণ 4 দিলে, এখন যদি আমি এটাকে টেনে, আচ্ছা আমরা একটু সাউন্ড আসতেছে, সাউন্ডটা অফ করবেন, কার মাইক্রোফোন অন আছে? তো দেখেন এখন এই 4 বার 4 ছিল, এখন যদি আমি 8 গুণ 8 দিই, 8 8 কত হচ্ছে? 8 8 64 না? 64 জি তাহলে 64 গুণ 72 হবে, তাই তো?
হিসাবটা তো এভাবে হয়। হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। তো এখন দেখেন তাহলে 72 দিলে তাহলে এখানে যতটা সাইজ হচ্ছে ও পার ইঞ্চিতে যতগুলো মানে ইঞ্চি বাড়তেছে ও প্রত্যেকটা ইঞ্চিতে যদি 1 ইঞ্চিতে এখানে 72 দিয়ে থাকে তাহলে এখানে দেখেন 64 মাইনাস হচ্ছে 16 8 5, তাই তো নাকি? তাহলে 4 হবে, হ্যাঁ 4 হবে। এখানে আমি একটা তা 48 ইঞ্চি বেশি হয়েছে না? তো 48 ইঞ্চিতে বেশি হলো না? 8/8 যখন করলাম তখন ও প্রত্যেক ইঞ্চিতে এই যে ইলাস্ট্রেটর বা ভেক্টর সফটওয়্যার ও কি করবে, ও ক্যালকুলেট করে পার ইঞ্চি তো 72 করে ঢুকাই দিবে। ও আপনাকে দিতে হবে না, কিন্তু ওই ইলাস্ট্রেটর অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে ঢুকাই দিবে। এই জন্য এটাকে বলা হয় আমি যত ইঞ্চি বাড়াবো, আমি একটা ডিজাইন করার সময় একটা ডিজাইন করছি ওর পরে আমি সাইজটা যদি আবার বাড়াই ও কতটুকু বাড়তেছে, ও যদি 0.2 ইঞ্চি হয় বা 0.01 ইঞ্চি হয় ওই ইঞ্চিতে কতগুলো ডট ওর প্রয়োজন ক্যালকুলেট করে ততগুলো ডট ঢোকাই দেবে। এই জন্য ওর কোয়ালিটি কোনো সময় নষ্ট হয় না। এই জন্যই বলা হয় ইলাস্ট্রেটরের রেজুলেশন ইন্ডিপেন্ডেন্ট। বিষয়টা কি বুঝতে পারছেন? না পারলে বলেন, আমি আর একটু ক্লিয়ার করব কেন ইলাস্ট্রেটরের বা ভেক্টর সফটওয়্যার গ্রাফিক্স এর রেজুলেশন ইন্ডিপেন্ডেন্ট, এই বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। আর রাস্টারের যে কাহিনীটা হবে সেম ভাবে দেখেন, এইখানে 4x4 যদি একটা রেক্টেঙ্গুলার ধরেন, এটা আপনারা সার্কেল না ধরে রেক্টেঙ্গুলারই ধরেন। 4x4 এটা ছিল 4 হাইটটা, আর এটাও মনে করেন 4 ছিল। তো এইটা যখন আপনার 8x8 করলেন, এটা মনে করেন 8x8 করে দেওয়া হলো। এখন 8x8 করলে কি হবে, এইখানে পিক্সেল পার ইঞ্চিতে যদি আপনি 72 পিক্সেল করে দিয়ে দেন, পিপিআই না, পিক্সেল পার ইঞ্চ পিপিআই, পার ইঞ্চিতে 72 করে দিয়ে দেন। এই একে পরবর্তী যদি 8x8 করেন তাহলে ওই যে 72 পিক্সেল মানে হচ্ছে এইখানে 11,500 11,052 যে পিক্সেল ছিল না, যদি এটাকে ডাবল করা হয়, এটা তো 4x4 ছিল, তখন পিক্সেল হয়েছে হচ্ছে আমি 52 ধরে নিলাম এখানেও, পার ইঞ্চিতে 72 করে। তো এখানে যদি এটা 8x8 করি তাহলে এই যে 11,052 যে পিক্সেল এটা ওই 8x8 এর ভিতরে ডিস্ট্রিবিউট করে দেবে। এই জন্য কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়, এরকম ক্লিয়ার দেখা যায় না। কেন আমি বলছি রাস্টার গ্রাফিক্স এর রেজুলেশন হচ্ছে ফিক্সড, আপনি যেটা দিয়েছিলেন ওইটাই ফিক্সড। ওটা যদি সাইজ বড় করেন ওই যা আছে ওইটা ওই যতটা বড় করেন ওর ভিতরে ভাগ বটরা করে যাবে, যার কারণে কোয়ালিটিটা ঠিক থাকে না, এরকম ঝাপসা হয়ে যায়। এই কারণে ঝাপসা হয়ে যায়। হ্যাঁ, এই জন্য ঝাপসা হয়। দেখবেন আপনি যখন একটা ইমেজ ওঠাচ্ছেন ওই ইমেজের আপনি যখন যে রেজুলেশন বা যেটা আছে ওর থেকে যখন আপনি 100% বা 200% জুম করবেন ওইটা ফেটে যায়। তার কারণ হচ্ছে ওইটা হচ্ছে রাস্টার ইমেজ, ঠিক আছে? এই জন্য ওটা কিন্তু ফেটে যাচ্ছে। ওর রেজুলেশন হচ্ছে ফিক্সড, যেটা তৈরি মানে ওর ছবি ওঠানোর সময় যেটা দিছিলেন সেটা যেভাবে আছে ওর পরে আপনি কিন্তু ওটার সাইজ বড় করতে পারবেন না, বড় করলে ওটা ফেটে যাবে, কিন্তু ওর থেকে ছোট করলে সমস্যা নেই। এই জন্যে আমরা যদি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আপনি মনে করেন কোন একটা কোম্পানিতে জব করেন, ধরেন বাংলাদেশে অল্টন কোম্পানিতে আপনি জব করেন, ঠিক আছে? এখন আপনাকে বলা হলো যে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছে, বা আপনার মনে করেন যে একটা ইস্ত্রি মেশিন নতুন একটা হয়তো সোলার পাওয়ার বা সোলারে চার্জ হবে, সেই ইলেকট্রিক কোনো ইয়ে লাগবে না, এরকম ধরনের ধরে নেন নিয়ে আপনার এরকম ধরনের একটা ডিজাইন একটা ইস্ত্রি মেশিন আইছে, তো এর একটা প্যাকেট ডিজাইন করবে। তো ওরা প্রথমে পাইলট প্রকল্প হিসেবে ছোট সাইজের একটা প্যাকেট করছে। তো প্যাকেটের সাইজ হতে পারে আপনার কম হতে পারে, মনে করেন 7x7 বা 8x8 একটা প্যাকেটের সাইজ। তো প্যাকেটটা অবশ্যই সাইজ বড় হবে, ধরে নেন এরকম 8x8, আমি ধরে নিচ্ছি 8x8 উইথ হাইট, বা সরি হাইটটা তত বেশি হওয়ার কথা না, হাইটটা অবশ্যই কম হবে। হাইটটা ধরে নেন 2, হাইটটা 2 আর উইথে। এখন এইখানে যেটা হয়েছে এইখানে আপনার এই এটা ডিজাইনটা করা হলো। তো
তাহলে আপনি ডিজাইনটা করে দিলেন। এটা অল্টারনেট যে লোগো আছে মনে করেন এই লোগো আপনি তৈরি করছেন, তো এখানে ছোট করে একটা, এই প্যাকেটে তো অবশ্যই লোগো সাইজ ছোট হবে, তাহলে আপনি যদি এই পুরো জায়গাটা ধরে ডাব্লিউ দিয়ে দেন এইভাবে, তো সেটা তো ভালো দেখা যাবে না, অবশ্যই ডিজাইনটা সেই এটা হবে, অবশ্যই ছোট হবে, তাই না? তো সেটা ছোট, হ্যাঁ বলেন। জি ভাইয়া। এখন ঠিক আছে, আপনি ডিজাইনটা করলেন, কাজ করে রাখেন। ঠিক আছে, আপনি ডিজাইনটা করলেন এইখানে। এখন বলা হলো আপনাকে নতুন একটা ফ্রিজ আসছে, তো সেটার একটা পাইলট প্রকল্প হিসেবে, আর সেটা হচ্ছে আপনার কি হবে, আর অল্টারনেট তো একটাই লোগো, তো সেটার হচ্ছে হাইট হতে পারে আপনার 8 সেফটি, আর উইথ মানে এর হাইটটা মনে করেন 8 সেফটি দিলে, আর উইথটা দিলে মনে করেন 6 সেফটি ধরে নেন, জাস্ট আমরা এটা ধরে নিচ্ছি। এখন এইখানে একটা লোগো দিয়ে, তাহলে অবশ্যই এর থেকে লোগো সাইজটা বড় হবে, এইখানে হয়তো এইখানে একটু বড় সাইজের হতে পারে লোগোটা, তাই না? এই যে ফ্রিজের, তো দেখতেছি এটা ভালো চলতেছে, এখন ওরা এই টাইপের ফ্রিজ করছে মনে করেন যে 16x16। এখন এইখানে এই লোগোটা তো অবশ্যই বড় হবে, তাহলে কি করতে হবে, আপনি কি প্রত্যেকটা ডিজাইনের জন্য আলাদা আলাদা লোগো করবেন, নাকি একটা লোগোকে আপনি ছোট বড় যা সাইজ প্রয়োজন অনুযায়ী সাইজটা বাড়াই দিলেন, একটা ডিজাইন করে রাখছেন সেটাকে সাইজ বাড়াই দিলেই হবে, সেটা ভালো একটা নাকি? লোগো দিয়ে আচ্ছা আমি একটু বলি, একটা লোগো করে রাখছেন ওইটা জাস্ট সাইজটা বাড়াই দিলেই হলো, নাকি প্রত্যেকটা প্যাকেটের জন্য আবার আলাদা আলাদা করে আপনার লোগো করতে হবে, কোনটা আপনার জন্য ভালো? একটা আচ্ছা, তো একটাই বড়। হ্যাঁ একটা লোগো আমাদের জন্য ভালো, কারণ আমার তাহলে বারবার খাটুনি হবে না। তা আমরা একটা লোগো যদি বারবার বিভিন্ন জায়গায় ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের কোন গ্রাফিক্স ব্যবহার করলে আমাদের জন্য ইজি হবে বলেন তো? ভিক্টর। ভেক্টর। আপনি যদি ফটোশপে করেন এই ডিজাইনটা, তাহলে আপনার দেখেন এইটাতে করলেন ঠিক আছে, এই লোগোটা হয়তো আপনি এখানে চালাই দিলেন, কিন্তু এই বড় প্যাকেটের সাথে চালাতে পারবেন না, সেক্ষেত্রে আপনার তাহলে নতুন করে আবার ডিজাইন করতে হবে। তো আপনি যদি ফটোশপ দিয়ে লোগোটা ডিজাইন করেন, তো আপনি জানেন তো এটার হচ্ছে পিক্সেল রেজোলিউশন হচ্ছে ফিক্সড, আপনি যে সাইজ বড় করবেন সেই আপনারা দেখার মতো থাকবেন, তাহলে নতুন করে করতে হবে। কিন্তু আপনি যদি সেম ডিজাইনটা ইলাস্ট্রেটর বা ভেক্টর বেস সফটওয়্যারে করতেন, তাহলে কি হতো, আপনার কোনো প্রবলেম হতো না। তো দেখেন এখন যদি আপনারা কল্পনা করেন যে কথাটা আমি বললাম, আপনি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনার তাহলে কোন সফটওয়্যারটা আপনার জন্য মূল্যবান? অবশ্যই ইলাস্ট্রেটর। জি। একটা উদাহরণ দিলাম। তো আমরা বিভিন্ন ইনস্টিটিউটে আমাদের শেখায় আগে ফটোশপ, ফটোশপের বেশি ক্লাস থাকে, ইলাস্ট্রেটরের কম ক্লাস থাকে। ফটোশপে ভাই আপনি বিজনেস কার্ড শেখান, ব্রোশার শেখান, এই ধরনের শেখান। ফটোশপে আপনি ম্যানিপুলেশন শেখান, ফটোশপে আপনি হয়তো একটা পোস্টার ডিজাইন শেখান, কিন্তু আপনি গ্রাফিক্স এর ক্রিয়েটিভ ডিজাইন গুলো এগুলো শেখাবেন কেন? কারণ ফটোশপ তো বেস করা হচ্ছে আপনার ফটোকে এডিট করার জন্য, ফটো কালার কারেকশন করার জন্য, এই ধরনের জন্য, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, তাই না? আচ্ছা হ্যাঁ, আমরা জানি যে আমাদের ফটোশপে ভেক্টর ডিজাইনও করা যায়, কিন্তু ওর তো রেজোলিউশন ফিক্স। তো আমি আশা করি যে আপনাদের দুইটা সফটওয়্যারের ডিফারেন্সটা বুঝতে পারছেন। আপনি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার কেন ইলাস্ট্রেটর বস হওয়া উচিত, এবং ইলাস্ট্রেটর দিয়ে আপনি যত স্মুথ ভাবে, যত ফ্র্যাঙ্কলি বা যত ইজি ভাবে ক্রিয়েটিভ ডিজাইন গুলো করতে পারবেন, ফটোশপ দিয়ে কিন্তু অনেক লিমিটেশন আছে। কেন, ফটোশপ হচ্ছে মেইনলি হচ্ছে রাস্টার গ্রাফিক্স এর সফটওয়্যার, যেটা আমরা রেডি ইমেজ যে মোবাইলে বা এই ধরনের ইমেজ গুলো তার উপরে বেস করে, তার উপরে মাস্টার সফটওয়্যার, কিন্তু ওইখানে কিছু অপশন আছে যেটাতে আমরা ভেক্টর ডিজাইনও করতে পারি। আমাদের ক্রিয়েটিভ ডিজাইন বা ভেক্টর বেস ডিজাইনের জন্য মাস্টার সফটওয়্যার হচ্ছে ইলাস্ট্রেটর বা ভেক্টর গ্রাফিক্স। তা আমাদের মেইন ফোকাস করতে হবে ইলাস্ট্রেটরের উপরে, আমরা ফটোশপ শিখবো। তো আশা করি আপনাদের এই মানে মিসকনসেপ্টটা থাকবে না যে কেন আমরা ফটোশপ আগে শেখাচ্ছি না, কেন ইলাস্ট্রেটর আগে শেখাচ্ছি। যদি আপনাদেরকে এরকম বলে, তাদের সুন্দরভাবে বোঝাতে পারবেন, এবং আপনি এখন নিজেও জানেন কেন আপনার কোনটাতে বেশি ফোকাস করতে হবে। কেন আপনি ফটো এডিটর হচ্ছেন না, আপনি গ্রাফিক ডিজাইনার হবেন। তো গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ করতে গেলে আপনার ভেক্টর দিয়ে কাজ করতে হয়, ক্রিয়েটিভ কাজ সব ভেক্টর দিয়েই করতে হয়। কেননা ফটোশপ হচ্ছে রাস্টার বেস সফটওয়্যার, যেটা আপনি মোবাইল থেকে ওঠান, ক্যামেরা থেকে ওঠান, একটা রেডি ইমেজকে একটু কেটে কুটে সাইজে ঠিক করেন, একটু কালার কারেকশন করেন, বা একটা কোনো একটা অবজেক্টকে রিমুভ করেন, সেটা কিন্তু ক্রিয়েটিভ কাজ না। ক্রিয়েটিভ কাজ হচ্ছে কোনো কিছু আপনার একেবারে ইউনিক তৈরি করতে হবে, সেটা হচ্ছে
ইলাস্ট্রেটর। তো ঠিক আছে, কেউ যদি আপনাদের এরকম কোনো কোশ্চেন করে দেয় কেন আপনি ওই ব্যাচে পড়তেছিস ভাই, তো এরকম উল্টো পাল্টা সে এখানে, আমি আশা করি আপনি সুন্দরভাবে তাকে বোকা বানাতে পারবেন। পারবেন তো? জি ভাইয়া একদম। আচ্ছা, তো আপনাদের কি কনসেপ্টটা ক্লিয়ার কেন আমরা মানে এই পার্থক্যটা কেন আমরা কোনটাকে শিখবো এইভাবে? সবারই কি কনসেপ্ট ক্লিয়ার? সবাই বলবেন, আমি কিন্তু Clear. নেক্সট ক্লাসে প্রশ্ন জি করব। ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ক্লিয়ার ভাই। আচ্ছা, আর এইখানে এটাও বুঝছেন যে এইখানে কিছু ইমেজও নিয়ে রাখছিলাম যেটাতে কেন আমরা রাস্টারে করলে এই ধরাটা খাবো, আর এগুলো নিয়ে আরো সামনে অনেক কথা হবে অন বাই অন। তো আশা করি ফার্স্ট ক্লাসে আর আপনাদের প্রেশার দেব না, হয়তো ভয় পেয়ে চলে যেতে পারেন। তবে দেখেন, আমি প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে খোলামেলা, খোলামেলা বলতে হচ্ছে আমি যে কথাগুলো বা লেকচার গুলো দেই এখানে আমি ইংলিশ ওয়ার্ড একেবারেই পরিহার করার চেষ্টা করি, আমি বাংলা ভাবে বোঝাতে চেষ্টা করি। যদি আপনাদের কোনো বিষয়টা বুঝতে না পারেন আমাকে অবশ্যই কোশ্চেন করবেন, না বুঝে যাবেন না। কারণ প্রত্যেকটা বিষয় আমি চেষ্টা করবো আপনার বেসিকটা যেন ক্লিয়ার থাকে, আপনার জন্য কোথাও গিয়ে মুখস্থ করে ধরা না খেতে হয়। ঠিক আছে, মুখস্থ করে ধরা না খেতে হয়। যেমন আমরা গ্রাফিক্স ডিজাইন দুইটা বিষয় নিয়েও কথা বললাম, ওইটার আমি সংক্ষেপে বললাম, ওটা আরো ব্রড ভাবে আলোচনা করা যেতে পারে। তা আমরা তত ব্রড ভাবে না, আপনারাও জানার চেষ্টা করবেন। আর ডিফারেন্স বিটুইন রাস্টার এন্ড ভেক্টর এটাও ক্লিয়ার হয়েছে না আশা করি। আর সর্বোপরি সবাই ভালো থাকবেন। আর আজকে আপনাদের কাছে রিভিউ নিব আপনাদের পুরো ক্লাসটাতে কেমন এনজয় করলেন। এবং আরেকটা কথা আপনাদের বলে রাখি, আপনারা অবশ্যই কিন্তু নেক্সট ক্লাসে প্রিপারেশন নিয়ে আসবেন, ভিডিওটা অবশ্যই দেখবেন কোথায় কি বলছে, আমি কিন্তু প্রশ্ন করব, প্রশ্ন কিন্তু অ্যান্সার দিতে হবে। আর প্রশ্ন না করলে কিন্তু হয়তো আপনাকে আমি জরিমানা করেও দিতে পারি, কেননা আমাদের রুলসেই আছে অলরেডি 100 থেকে 150 টাকা পর্যন্ত আমি জরিমানা করতে পারি। সেটা মেনেই কিন্তু আপনারা সবাই রেজিস্ট্রেশন করছেন। যদি না পড়ে থাকেন এখনই গিয়ে পড়ে আসেন, কেন সবাই কিন্তু আমি রেস্টুরেন্ট ফার্মে আপনাদের সবকিছু বলে নিয়ে আসছি। ঠিক আছে, ওইটা না মানবেন তো আমার আর সব রুলস গুলোতে দেখছেন, কোর্সের রুলস না মানলে যেটা করার সেটা আমি করতে পারি, কারণ আমি এখানে আছি আপনাদের শেখাতে। তো পরিপূর্ণ আপনাকে ক্লাসের প্রতি মনোযোগী হতে হবে, এবং ক্লাসের হোমওয়ার্ক বা যে টাস্ক গুলো থাকে পরবর্তী ক্লাসের আগে আমি অনেক সময় প্রশ্ন করি, সেগুলো আপনার সবসময় বলার জন্য প্রিপেয়ার থাকতে হবে। এটা কিভাবে করবেন, কোন টাইমে করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি যে প্রফেশনে থাকেন না কেন, আমি এটা দেখতে যাব না, আমার ক্লাসেরটা আমি আদায় করে নেব। আরেকটা কথা বলে রাখি যে আপনারা আপনাদের প্রয়োজনে, আমি একটু রিকল করে দিচ্ছি, যে 2 দিন ছুটি নিতে পারেন অল ক্লাসের ভিতরে। এরপরে 2 দিন যদি আপনার ছুটি হয়ে যায় সেটা আমাকে না জানিয়েও নিতে পারেন। 2 দিন যদি আপনার ছুটি হয়ে যায় তারপরে যদি আপনি বলেন যে আমি অসুস্থ বা আমি অ্যাক্সিডেন্ট করছি, এটাও আমি দেখার বিষয় না আমার। মানে আপনি 2 দিন পাইতেন, সে 2 দিন আপনি হয়তো আপনার প্রয়োজন ছাড়া ইউজ করে ফেলছেন, যেটা আপনি না করলে হতো। পরের গুলো আমার উপরে ডিপেন্ড করে। এইখানে আপনি আমাকে কোনো রিকোয়েস্ট করেও কিন্তু কাজ হবে না, কারণ আমি আপনাকে 2 দিন সুযোগ রাখছি।